হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজিৎ চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টি আছে আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ, এই অধ্যায়টির ক্লাস আমি শুরু করেছিলাম। আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে সম্মিলিত জাতিপুঞ্জ কি, এর উদ্ভব কিভাবে হয় আর তার সম্পর্কে অনেক ফ্যাক্ট। ঠিক আছে, তাহলে আজকে সেই সম্মিলিত জাতিপুঞ্জের যে 6টি প্রিন্সিপালস অর্গান আছে, আগের দিন বলেছিলাম যে সম্মিলিত জাতিপুঞ্জের টোটাল 6টি বিভাগ আছে, অর্থাৎ 6টি প্রিন্সিপাল অর্গান আছে। তার মধ্যে একটি হচ্ছে এই সাধারণ সভা বা ইংরেজিতে বললে জেনারেল অ্যাসেম্বলি। এই একটি সম্পর্কে অর্থাৎ সাধারণ সভা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিই যে এই যে সম্মিলিত জাতিপুঞ্জ যেটা গঠিত হয়েছিল 1945 সালের 24শে অক্টোবর, কিসের জন্য? যে বিশ্বের মধ্যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য এই 1945 সালে 24শে অক্টোবর এই সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়। তার জন্য এই 24শে অক্টোবর দিনটাকে আমরা সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালন করি। এটা আগের ক্লাসে বলেছিলাম। আর আরেকটা বলেছিলাম কথা যে এই যে সম্মিলিত জাতিপুঞ্জ তার 6টি প্রিন্সিপাল অর্গান আছে, অর্থাৎ 6টি বিভাগ আছে। তাহলে এই যে 6টি বিভাগ, সেই 6টি বিভাগ কি কি তা আবার লিখিয়ে দিচ্ছি। যে একটি হচ্ছে সাধারণ সভা, যেটা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব, ইংরেজিতে বললে জেনারেল অ্যাসেম্বলি। 2 নম্বর হচ্ছে নিরাপত্তা পরিষদ, নিরাপত্তা পরিষদ। 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। 4 নম্বর হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়। 5 নম্বর হচ্ছে ওছি পরিষদ। আর লাস্ট হচ্ছে 6 নম্বর সচিবালয়। ঠিক আছে, তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের এই 6টি বিভাগ আছে। ঠিক আছে, সম্মিলিত জাতিপুঞ্জ বিশ্বের মধ্যে সবথেকে বড় একটা সংগঠন। ঠিক আছে, একটা অর্গানাইজেশন। তাহলে এর অনেক কাজ আছে। তাহলে সেই কাজগুলিকে করার জন্য এই 6টি বিভাগকে আর কি 6টি বিভাগের বিভিন্ন প্রকার কাজ আছে। ঠিক আছে, তাহলে প্রথম যে সাধারণ সভা তার সম্পর্কে আলোচনা করব। তার আগে একটা কথা জেনে নাও, যেই সাধারণ সভাতে কতগুলি সদস্য দেশ আছে? তাহলে মনে রাখবে 193টি। আমি বলেছিলাম যে সম্মিলিত জাতিপুঞ্জে বর্তমানে 193টি দেশ আছে, কিন্তু সাধারণ সভাতেও আমি 193 কেন লিখলাম? মনে রাখবে যে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা যত, সাধারণ সভা অর্থাৎ জেনারেল অ্যাসেম্বলিরও সদস্য সংখ্যা ততই হবে। ঠিক আছে, 193টি দেশই এই সাধারণ সভার সদস্য। তাহলে যদি পরীক্ষায় আসে যে সাধারণ সভার সদস্য সংখ্যা কত, তাহলে হবে 193। ঠিক আছে, আর এই সাধারণ সভার যে সদর দপ্তর সেটা কোথায়? সেটা নিউ ইয়র্কে অবস্থিত। আমি বলেছিলাম যে সম্মিলিত জাতিপুঞ্জের যে সদর দপ্তর সেটা নিউ ইয়র্কে অবস্থিত। এখন এই সবগুলি যে বিভাগ আছে তারও কিন্তু সদর দপ্তর আছে, সেটা তোমাদের মনে রাখতে হবে, একদম সহজ। তাহলে আমি একটু ইংরেজিগুলি বলে দিচ্ছি। যে নিরাপত্তা পরিষদ, যাকে ইংরেজিতে বলা হয় সিকিউরিটি কাউন্সিল, যার সদস্য সংখ্যা হচ্ছে 15। ঠিক আছে, পরে আলোচনা করব। তার নেক্সট ভিডিওতে আমরা এই নিরাপত্তা পরিষদ সম্পর্কে আলোচনা করব বিস্তারিত। তার আগে শুধু এখন বলে দিচ্ছি যে কোন বিভাগের কতগুলি সদস্য আছে। তাহলে এই নিরাপত্তা পরিষদের মধ্যে 15টি সদস্য দেশ আছে, আর তার মধ্যে 5টি হচ্ছে পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী মেম্বার, আর 10টি হচ্ছে অস্থায়ী। ঠিক আছে, অর্থাৎ নন পার্মানেন্ট মেম্বার। তাহলে এর যে সদর দপ্তর সেটাও কিন্তু নিউ ইয়র্কেই অবস্থিত। তারপরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ইংরেজিতে বললে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, একে ইকোসকও বলা হয়। ঠিক আছে, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল বা ইকোসক, এর সদস্য সংখ্যা কত? 54 মনে রাখবে। ঠিক আছে, আর আন্তর্জাতিক বিচারালয় অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যাকে বলা হয় আইসিজে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা সংক্ষেপে আইসিজে বলা হয়, এর যে সদস্য সংখ্যা এটা হচ্ছে 15। মনে রাখবে নিরাপত্তা পরিষদ এর সদস্য 15, আবার আন্তর্জাতিক বিচারালয় এরও সদস্য 15।
আর ওছি পরিষদের সদস্য হচ্ছে 5। যে আমি বললাম না যে নিরাপত্তা পরিষদের মধ্যে 5টি স্থায়ী সদস্য দেশ আছে আর 10টি অস্থায়ী সদস্য দেশ আছে। তাহলে এই যে 5টি স্থায়ী দেশ আছে, সদস্য দেশ, সেই 5টি স্থায়ী দেশ কি কি আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, চীন। ঠিক আছে, এই আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন আর চীন, এই যে 5টি দেশ, এই 5টি দেশ হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের যে নিরাপত্তা পরিষদ আছে তার মধ্যে যে 15টি সদস্য দেশ আছে তার মধ্যে স্থায়ী সদস্য রাষ্ট্র। ঠিক আছে, তাহলে একে বলা হয় P5 অর্থাৎ পার্মানেন্ট 5 বা পঞ্চপ্রধান। ঠিক আছে, এটা মনে রাখবে। আবার যখন পরের ভিডিওতে যখন নিরাপত্তা পরিষদ আলোচনা করব তখন আরো বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, এখন শুধু জেনে রাখো যে পঞ্চপ্রধান বা P5 বা পার্মানেন্ট 5 অর্থাৎ স্থায়ী সদস্য হচ্ছে এই 5টি দেশ। তাহলে বলে দিলাম, আন্তর্জাতিক বিচারালয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে 15 জন সদস্য থাকে। ওছি পরিষদ, একে ইংরেজিতে বলে ট্রাস্টিশিপ কাউন্সিল, এই ট্রাস্টিশিপ কাউন্সিলে 5 জন সদস্য থাকে, সেটা হচ্ছে এই 5টি দেশ। আর সচিবালয়ের মধ্যে একজন তো থাকে মহাসচিব। ঠিক আছে, একজন মহাসচিব থাকে প্লাস অন্যান্য কর্মী থাকে। ঠিক আছে, তাহলে একজন যে মহাসচিব তার কথা তোমাদের জানতে হবে, তিনি বর্তমানে আছেন, তিনি হচ্ছে অ্যান্তোনিও গুতেরেজ। মনে রাখবে, সম্মিলিত জাতিপুঞ্জের যে প্রশাসনিক যে প্রধান তিনি হচ্ছেন মহাসচিব। ঠিক আছে, এই সচিবালয়ের হেড হচ্ছে মহাসচিব। তাহলে সেই মহাসচিব হচ্ছে বর্তমানে যিনি আছেন তার নাম মনে রাখবে অ্যান্তোনিও গুতেরেজ, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে একজন তো মহাসচিব হয়ে গেল আর বাকি কর্মী, তাহলে এটা অত মনে রাখার দরকার নেই। তাহলে এতটুকু মনে রাখবে যে এই 6টি প্রিন্সিপাল অর্গানের নাম তোমরা মুখস্থ করে রাখবে: সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক আদালত, ওছি পরিষদ আর সচিবালয়। এই 6টি নাম বারবার পড়বে, মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এগুলি মুছে দিচ্ছি। আর সাধারণ সভা সম্পর্কে এখন জানা যাক। তাহলে দেখো, এই সাধারণ সভা যাকে ইংরেজিতে বলা হয় জেনারেল অ্যাসেম্বলি, এই সাধারণ সভাতে মোট সদস্য দেশের সংখ্যা কত? মাত্রই বললাম যে মোট সদস্য দেশের সংখ্যা হচ্ছে, অর্থাৎ এখানে যদি আমি গঠন বলি, গঠন, তাহলে এখানে কতগুলি সদস্য দেশ মিলে সাধারণ সভা গঠিত হয়? 193টি। ঠিক আছে, 193টি সদস্য এই সাধারণ সভার বা জেনারেল অ্যাসেম্বলির। এখন এই যে সদস্য, প্রত্যেকটি সদস্য দেশ 5 জন করে প্রতিনিধি পাঠাতে পারে এই সাধারণ সভাতে। তাহলে প্রতিটি দেশ, এই পয়েন্টটা মনে রাখবে, ইম্পর্টেন্ট, যে প্রতিটি দেশ 5 জন প্রতিনিধি পাঠাতে পারে। ঠিক আছে, তাহলে প্রতিটি দেশ, এই যে 193টি দেশ, প্রত্যেকটা দেশ এই সম্মিলিত জাতিপুঞ্জের যে সাধারণ সভা আছে তাতে আর কি প্রতিনিধি পাঠায়, মেম্বার পাঠায়। যেমন ভারত থেকেও যাবে, চীন থেকেও যাবে, রাশিয়া থেকেও যাবে, এমন প্রত্যেকটি দেশ আর কি সর্বাধিক কতজন সদস্য পাঠাতে পারে? তাহলে মনে রাখবে সর্বাধিক 5 জন সদস্য পাঠাতে পারে। ঠিক আছে, এটা মনে রাখবে, কোশ্চেন এসে যায় যে আর কি সাধারণ সভাতে প্রতিটি দেশ আর কি সর্বাধিক কতজন সদস্য পাঠাতে পারে? তাহলে সর্বাধিক 5 জনই পাঠাতে পারে, তার থেকে বেশি 6 জন সদস্য কিন্তু পাঠাতে পারে না। ঠিক আছে, কম তো পাঠাতে পারেই, কিন্তু 5 জনের বেশি কিন্তু সদস্য সাধারণ সভায় কোনো দেশ পাঠাতে পারে না। আর মনে রাখবে 5 জন সদস্য পাঠানো হলেও ভোট কিন্তু একটাই গণনা করা হবে। ঠিক আছে, তাহলে ভোট একটি ধরা হবে, একটি ধরা হবে। তাহলে এখানে এটার মানে কি? ভোট একটা ধরা হবে মানে, দেখো এই সাধারণ সভার মধ্যে যে আলোচনার সভা বসে, সেখানে অনেক প্রস্তাব গৃহীত হয়। তাহলে সেই প্রস্তাব যখন গৃহীত হয় তখন সমস্ত দেশের যে প্রতিনিধি তারা ভোট দেয়। ঠিক আছে, সমস্ত দেশের যে প্রতিনিধি, অর্থাৎ 193টি দেশ আছে, তাদের যে প্রতিনিধি যাবে তারা ভোট দিবে। তাহলে আমাদের দেশ থেকে ধরো 5 জন গেল প্রতিনিধি, তাহলে কি 5 জনই ভোট দেবে? 5টি ভোট কাউন্ট হবে না। কোনো একটা প্রস্তাবের মধ্যে
আমাদের দেশ থেকে ধরো 4 জন সদস্য গেল বা 5 জন সদস্য গেল, কিন্তু ভোট একটাই কাউন্ট হবে, ঠিক আছে? একটা দেশের একটাই ভোট, ঠিক আছে? ধরো ভারত থেকে 5 জন গেল সাধারণ সভাতে, তাহলে কিন্তু প্রতিনিধি গেল 5 জন, কিন্তু যখন ভোট দেওয়া হবে কোনো একটা প্রস্তাবের উপরে 5 জন সেখানে বসে থাকলেও ভোট কিন্তু একটাই কাউন্ট হবে, সেখানে একটাই ভোট দিতে পারবে একটা দেশের পক্ষ থেকে প্রতিনিধি যতই যাক, ঠিক আছে? এটা মনে রাখবে। তারপরে এখন যেটা মনে রাখবে যে অধিবেশন, তাহলে এই যে সাধারণ সভা, এই সাধারণ সভার অধিবেশন কখন বসে, ঠিক আছে? সেশন কখন কখন বসে, মনে রাখবে যে প্রতি বছরই কিন্তু এই সাধারণ সভার অর্থাৎ জেনারেল অ্যাসেম্বলির অধিবেশন বসে, ঠিক আছে? তাহলে প্রতি বছর কখন বসে, মনে রাখবে যে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবারে বসে, তৃতীয় মঙ্গলবার, ঠিক আছে? তাহলে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার কিন্তু এই অধিবেশন স্টার্ট হয়, শুরু হয়। এটা মনে রাখবে। 2024-এ হয়েছিল, 2025-এও আবার হবে। তাহলে দেখবে যে সেপ্টেম্বর মাসের তৃতীয় যে মঙ্গলবার হয়, সেই তৃতীয় মঙ্গলবারে তোমরা যদি গুগলে সার্চ করবে যে জেনারেল অ্যাসেম্বলি সেশন, তাহলে কিন্তু তোমাদের সামনে এসে যাবে সেই সেশনে কি কি আলোচনা হয় তোমরা কিন্তু দেখতে পারো, ঠিক আছে? প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার তোমরা গুগলে সার্চ করবে, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা পেয়ে যাবে, অবগত হবে সেই সম্পর্কে। তাহলে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার এই সাধারণ সভার অধিবেশন বসে। কোথায় বসে? নিউ ইয়র্কে বসে, কারণ আমি বলেছিলাম যে এই সাধারণ সভার যে সদর দপ্তর সেটা নিউ ইয়র্কে অবস্থিত। বোঝা গেল? তাহলে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার এই সাধারণ সভার অধিবেশন বসে। দেখো, তাহলে এখন দেখো এই যে একটা অধিবেশন বসে সভা, এই যে সাধারণ সভা, তার মধ্যে না সভাপতি থাকে একজন, ঠিক আছে? সভাপতি অর্থাৎ প্রেসিডেন্ট থাকে, সভাপতি। আর তার আগে একটা কথা বলে নিই যে এই যে সাধারণ সভা, এই সাধারণ সভাকে অন্যান্য নামেও মানুষ অভিহিত করেছে। যেমন এই সাধারণ সভাকে বলা হয় ওয়ার্ল্ড পার্লামেন্ট, ওয়ার্ল্ড পার্লামেন্ট অর্থাৎ বিশ্ব পার্লামেন্ট বা বিশ্ব সংসদ বলো বা বিশ্ব পার্লামেন্ট বলো, ঠিক আছে? একই কথা। ওয়ার্ল্ড পার্লামেন্ট অর্থাৎ বিশ্ব সংসদ বা বিশ্ব পার্লামেন্ট, ঠিক আছে? এই নামেও কিন্তু আমরা জেনে থাকি এই সাধারণ সভাকে। আরেকটা নামে আমরা জানি, সেটা হচ্ছে অর্ধ আইনসভা, অর্ধ আইনসভা, ঠিক আছে? এই নামটা মনে রাখবে, গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই নামটা মনে রাখবে, ঠিক আছে? বিগত বছরেও কিন্তু পরীক্ষায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছিল যে সম্মিলিত জাতিপুঞ্জের কোন বিভাগকে এই অর্ধ আইনসভা বলা হয়। তাহলে অর্ধ আইনসভা বলা হয় এই সাধারণ সভাকে। মনে থাকবে যে অর্ধ আইনসভা নামে কোন বিভাগ পরিচিত সম্মিলিত জাতিপুঞ্জের? সাধারণ সভা, তাকে বিশ্ব সংসদও বলা হয়। তাহলে এই নামগুলি মনে রাখবে। এখন দেখো সভাপতি বা প্রেসিডেন্ট, দেখো প্রত্যেক বছর কি হয় যে এই সাধারণ সভার অধিবেশন বসে সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবারে। তাহলে প্রত্যেক অধিবেশন যে বসে সেখানে একজন সভাপতি থাকে, অর্থাৎ সেই সভাকে পরিচালনা করার জন্য একজন লোক থাকে। তাহলে সেই যে সভাপতিও কিন্তু প্রত্যেক বছর ইলেক্ট হয়, অর্থাৎ নির্বাচিত হয়। তাহলে প্রতি বছর যে সভাপতি নির্বাচিত হয়, তাহলে যদি আসে পরীক্ষায় যে সভাপতির কার্যকাল কত বছর, এই যে সাধারণ সভার যে সভাপতি আছে তার কার্যকাল কত বছর? 1 বছর। মনে রাখবে 1 বছর পর পর চেঞ্জ হয় সভাপতি। তাহলে বর্তমানে, তাহলে আমি যদি প্রশ্ন করি যে বর্তমানে এই সাধারণ সভার সভাপতি কে আছেন, তাহলে মনে রাখবে বর্তমানে কিন্তু 79তম যে সাধারণ সভার সেশন চলছে, ঠিক আছে? এই 79তম সাধারণ সভার যে সভাপতি তিনি হচ্ছেন ফিলেমন ইয়াং, ঠিক আছে?
এই ফিলেমন ইয়াং কিন্তু ৭৯তম যে সাধারণ সভা তার সভাপতি বা প্রেসিডেন্ট। এখন যখন 2025-এ, বর্তমানে 2025 চলছে, তাহলে 2025-এর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার, ঠিক আছে, যে সাধারণ সভার অধিবেশনটা বসবে সেখানে কিন্তু নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হবে। সেই প্রেসিডেন্ট পরে 1 বছর 2025-এর সেপ্টেম্বর মাস থেকে শুরু করে পরে যে 2026-এর যে সেপ্টেম্বর মাসের আগ পর্যন্ত যেই সেশনগুলো বসবে তাতে সেই ব্যক্তি সভাপতি করবে। আর এখন যে এই ফিলেমন ইয়াং আছে, ইনি 2024-এর সেপ্টেম্বর মাস থেকে 2025-এর সেপ্টেম্বর মাস পর্যন্ত তিনি সাধারণ সভার যে মিটিং টিটিং বসবে তার সভাপতিত্ব করবেন, মনে রাখবে। তাহলে এখন আছে ৭৯তম ফিলেমন ইয়াং। 2025-এর সেপ্টেম্বরে যিনি নিয়োগ হবেন তিনি 80তম আর কি সভাপতি হয়ে যাবেন। এই যে ফিলেমন ইয়াং, এই ফিলেমন ইয়াং কিন্তু আফ্রিকার একটি দেশ, সেটা হচ্ছে ক্যামরুন। ক্যামরুনের থেকে কিন্তু তিনি এসেছেন, ঠিক আছে। ক্যামরুনের ফিলেমন ইয়াং, তিনি ৭৯তম সাধারণ সভার প্রেসিডেন্ট বর্তমানে আছেন, ঠিক আছে। তাহলে দেখো এখন আরেকটা কথা, যে এই যে অধিবেশন আমি বলেছিলাম যে প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার হয়, এই অধিবেশন সবার প্রথমে, একদম প্রথম যখন সম্মিলিত জাতিপুঞ্জ 1945 সালের 24শে অক্টোবর প্রতিষ্ঠা হয়, তখন তারপরে প্রথম অধিবেশন কখন বসেছিল আর কোথায় বসেছিল, মনে রাখবে যে প্রথম যে অধিবেশন, তাহলে এই অধিবেশন প্রথম বসেছিল কোথায়, এখানে লিখে দিচ্ছি যে প্রথম অধিবেশন বসেছিল লন্ডনে। লন্ডনে বসেছিল, ঠিক আছে, 1946 সালে। 1945 সালে গঠিত হয় সম্মিলিত জাতিপুঞ্জ, তারপরে 1946 সালের 10ই জানুয়ারি, ঠিক আছে, 10th জানুয়ারি কিন্তু এই লন্ডনে এই প্রথম অধিবেশন বসেছিল সাধারণ সভার, এটা মনে রাখবে। তাহলে এমসিকিউ টাইপ কোশ্চেন এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, তাই লিখিয়ে দিলাম। এটা আসে না অত যে সভাপতি বর্তমানে কে আছে, তাও লিখিয়ে দিলাম জানার জন্য, জানা জরুরি এটা। দেখো তারপরে এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভোট পদ্ধতি। এই সাধারণ সভার মধ্যে আমি বললাম যে অনেক প্রস্তাব উত্থাপিত হয়, ঠিক আছে, এর জন্য একে অর্ধ আইন সভাও বলা হয়, তাই না। আইন সভা বলতে এখানে অনেক কিছু আলোচনা হয়, 193টি দেশ এর মধ্যে আছে, তাহলে সবাই এখানের মধ্যে প্রস্তাব গৃহীত হয়, প্রস্তাব পাস হয়, ভোটের মাধ্যমে পাস হয়। তাহলে এই যে ভোট দেবে মানুষ, এই পদ্ধতিটা একটু তার সম্পর্কে জানতে হবে। তাহলে তোমরা এগুলো নোট করে রাখো, এখান থেকে কিন্তু এমসিকিউ এসে যায়, শর্ট কোশ্চেন। তাহলে এখন আমরা আলোচনা করব ভোট পদ্ধতি নিয়ে, ঠিক আছে। দেখো ভোট পদ্ধতি, দেখো ভোট পদ্ধতিতে গুরুত্বপূর্ণ যেসব বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয় যেমন পৃথিবীতে শান্তি, নিরাপত্তা, ঠিক আছে, আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা বজায় রাখার জন্য কোনো যদি প্রস্তাব গৃহীত হয়, তখন সেই প্রস্তাবটাকে পাশ করার জন্য যে উপস্থিত থাকবে সাধারণ সভার মধ্যে, যে মেম্বারগুলো উপস্থিত থাকবে সব দেশ থেকে, তার 2/3 ভোট দরকার হয়। 2/3 ভোট লাগে, ঠিক আছে। 2/3 মানে 2/3, ঠিক আছে। যদি মনে করো ধরো 193টি দেশ আছে আর 193টি দেশই এই সাধারণ সভায় উপস্থিত আছে, তখন একটা কোনো গুরুত্বপূর্ণ বিষয়, পৃথিবীর মধ্যে শান্তি নিরাপত্তা বজায় রাখার জন্য কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা প্রস্তাব উত্থাপিত করা হলো। তো সেই যে প্রস্তাবটা সে যদি পাশ হতে হয়, তাহলে 2/3 ভোট দরকার। এখন ধরো সাধারণ সভার মধ্যে 193টি দেশই আছে, তাহলে এর 2/3 ভোট মানে এটা কাটাকাটি করলেই বেরিয়ে যাবে, ঠিক আছে। এখানের মধ্যে যদি কাটাকাটি করা যায়, 3 দুগুণ 6, 9 দুগুণ 18, 8 হাতের 1, 2 হাতের 3, তাহলে এইটা যদি ভাগ করা যায়, প্রথমে 3 একে 3, 8, 3 দুগুণ 6, 2, 6, 3 আটা 24 হবে, তাই তো, 2 নামবে। মানে এখানে বলা যায় যে 128-এর বেশি 129টি ভোটের মতো লাগবে, ঠিক আছে। 129টি ভোট যদি হয়ে যায় তাহলে কিন্তু এই প্রস্তাবটা পাস হবে। বোঝা গেল যে কোনো সদস্য সেখানে যা উপস্থিত থাকবে তার 2/3 মানে এই যেটা,
যেই সদস্য উপস্থিত থাকবে তাকে গুণ করতে হবে 2/3 দিয়ে। যা কাটাকাটি করে বেরোবে ততগুলি ভোট প্রয়োজন হবে এই বিলটাকে পাশ করার জন্য। বোঝা গেল? 2/3 মানে এটা 2/3। তাহলে এটা হয়ে গেল গুরুত্বপূর্ণ বিষয়। আর যে সাধারণ যে বিষয়গুলি আছে, সাধারণ বিষয় সিম্পল কোনো ম্যাটার, সেই সাধারণ বিষয়ের উপরে কেমন কতটুকু ভোট লাগে, সাধারণ কোনো যদি সাধারণ বিষয় হয় সেই সাধারণ বিষয়ে ঠিক আছে 50%-এর +1, ঠিক আছে, সাধারণ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হয়। সাধারণ সংখ্যাগরিষ্ঠতা মানে যে উপস্থিত যে মেম্বার কান্ট্রিরা থাকবে, সদস্যরা থাকবে, তার 50%-এর বেশি ভোট দরকার। ধরো সাধারণ সভার মধ্যে প্রত্যেকটি দেশ থেকে 193টার মধ্যে ধরো 100টি দেশ উপস্থিত আছে, ঠিক আছে, তাহলে এখন ভোট দেওয়া হবে একটা সাধারণ বিষয়ের উপরে, তাহলে তার হাফ, যতজন সদস্য আছে তারা হাফ বলতে এখানে 50 মানে 50 জনের কথা বলা হয়েছে, 50+1 অর্থাৎ 51 জন যদি ভোট দিয়ে দেয় তাহলে এই সাধারণ বিষয় পাশ হয়ে যায়, প্রস্তাব গৃহীত হয়ে যায়। ঠিক আছে, গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে 2/3 আর সাধারণ বিষয়ের ক্ষেত্রে হাফের বেশি, অর্থাৎ সাধারণ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়। তাহলে ভোট পদ্ধতি বোঝা গেল। এখন দেখো যে এই সাধারণ সভার কার্যাবলী কি কি কাজ করে থাকে এই সাধারণ সভা বা এই জেনারেল অ্যাসেম্বলি। দেখো প্রথম কাজই হচ্ছে যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তামূলক কাজ। যেহেতু এই সম্মিলিত জাতিপুঞ্জ এর জন্যই গঠিত হয়েছিল যে পৃথিবীর মধ্যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা যায়, তাহলে এই যে সাধারণ সভা এর প্রথম কাজ হচ্ছে আর কি উল্লেখযোগ্য কাজ হচ্ছে যে আন্তর্জাতিক শান্তি অর্থাৎ পৃথিবীর মধ্যে শান্তি এবং নিরাপত্তামূলক আর কি নিরাপত্তা যাতে বজায় থাকে তার জন্য সচেষ্ট থাকা। তাহলে দেখো এই নিয়ে এখানে একটা কথা কোশ্চেন এসে যায় যে শান্তির জন্য ঐক্যের প্রস্তাব এটা কত সালে গৃহীত হয়েছিল। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে শান্তির জন্য ঐক্য প্রস্তাব, ঠিক আছে, ঐক্যের প্রস্তাব, এই যে শান্তির জন্য ঐক্যের প্রস্তাব এটা কবে গৃহীত হয় মনে রাখবে 1950 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু বিগত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা এসেছিল, তাহলে তোমাদেরও আসতে পারে, তাই এই ডেটটা মনে রাখবে। এখন তোমরা বলবে যে এই শান্তির জন্য ঐক্যের প্রস্তাবটা কি। দেখো এই শান্তির জন্য ঐক্যের প্রস্তাব 1950 সালে গৃহীত হয়, আর তার দ্বারা এই যে সাধারণ সভা, এই সাধারণ সভাকে একটা পাওয়ার অর্থাৎ ক্ষমতা প্রদান করা হয়। ঠিক আছে, সেটা কি যে যখন নিরাপত্তা পরিষদ আমি সেকেন্ড যে বলেছিলাম যে মোট 6টি বিভাগের মধ্যে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম হচ্ছে সাধারণ সভা, দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা পরিষদ অর্থাৎ সিকিউরিটি কাউন্সিল। তাহলে এই যে নিরাপত্তা পরিষদ তার মধ্যে 15টি সদস্য দেশ আছে, বলেছিলাম যে 5টি স্থায়ী সদস্য দেশ, আর 5টি স্থায়ী সদস্য দেশ কি কি তা বলেছিলাম, আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স আর ব্রিটেন। আর অস্থায়ী হচ্ছে 10টি কান্ট্রি থাকে, 10টি দেশ থাকে। এটা শুধু এখন মনে রাখো, পরে তো আবার বিস্তারিত আলোচনা করবোই। তাহলে এই যে নিরাপত্তা পরিষদের মধ্যে 15টি সদস্য দেশ আছে, তার মধ্যে 5টি হচ্ছে স্থায়ী সদস্য দেশ, তাদের কাছে না একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে ভিটো ক্ষমতা। ঠিক আছে, এখন ভিটো ক্ষমতাটা কি এটা একটু বলে নিই, পরে আলোচনা করব। যে ভিটো ক্ষমতা হচ্ছে এমন একটা ক্ষমতা, অর্থাৎ এটা হচ্ছে অসম্মতি জানানোর ক্ষমতা। কোনো একটা প্রস্তাব যদি গৃহীত হয় নিরাপত্তা পরিষদের মধ্যে, তাহলে সেই যে আমি স্থায়ী সদস্য 5টি যে স্থায়ী সদস্যের নাম বলেছিলাম, আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স আর ব্রিটেন, এই 5টি দেশের মধ্যে একটি দেশও যদি সেই প্রস্তাবের উপরে বলে দেয় যে না, এই একটা ভিটো প্রয়োগ করে দেয়, অর্থাৎ সেই প্রস্তাব সেই দেশ মেনে নিতে পারছে না, তাহলে ভিটো প্রয়োগ যদি করে দেয় তাহলে সেই প্রস্তাবটাই বাতিল হয়ে গেল। তাহলে এখন পৃথিবীর মধ্যে ধরো একটা অশান্তির সৃষ্টি হলো, তাহলে এখন যদি এমন পরিস্থিতি হয় যে এই যে ভিটো প্রয়োগ, এই ভিটো ক্ষমতা প্রয়োগের মাধ্যমে নিরাপত্তা পরিষদের 5টি সদস্য দেশ নিজের ইচ্ছা অনুযায়ী ভিটো ক্ষমতা প্রয়োগ করছে আর পৃথিবীর মধ্যে শান্তি বজায় থাকলো না, তখন এই সাধারণ সভা কি করতে পারে যে পৃথিবীর মধ্যে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য তারা আর কি পদক্ষেপ গ্রহণ করতে পারে কোনো। তাহলে সেটাই হচ্ছে শান্তির জন্য ঐক্যের প্রস্তাব। বোঝা গেল যে যখন নিরাপত্তা পরিষদের কি সদস্যরা তাদের যে ভিটো ক্ষমতা আছে, তারা যদি একটা দেশ না করে দেয় তাহলে সেই প্রস্তাব গৃহীতই হবে না। তাহলে এই যে ভিটো ক্ষমতা তার দ্বারা যদি
এমন হয়ে যায় যে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে না পৃথিবীর মধ্যে, তখন সাধারণ সভা কি করতে পারে, অর্থাৎ নিরাপত্তা পরিষদ যদি অকেজো হয়ে যায়, নিরাপত্তা পরিষদ অকেজো হয়ে যায় একটা দেশের জন্য, একটা দেশ না বললো তাহলে সেই প্রস্তাবটা গৃহীতই হলো না, তাহলে এই নিরাপত্তা পরিষদ যখন অকেজো হয়ে যাবে তখন সাধারণ সভা কি করতে পারবে, যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে পৃথিবীতে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য। তাহলে এই যে নিরাপত্তা পরিষদে এই যে সাধারণ সভার ক্ষমতাটা, যে নিরাপত্তা পরিষদ যদি অকেজো হয়ে যায় তখন সাধারণ সভা যে উদ্যোগটা নিবে, পদক্ষেপটা নিবে, তার যে ক্ষমতাটা সেটাই কিন্তু এখানে শান্তির জন্য ঐক্যের প্রস্তাবে বলা হয়েছে। বোঝা গেল? তাহলে সেটা ডেটটা মনে রাখবে 1950। তাহলে দেখো, তাহলে নেক্সট যেটা কার্যাবলীর মধ্যে পড়ে সেটা হচ্ছে নির্বাচন ও নিয়োগ সংক্রান্ত কাজ। এই সাধারণ সভা কিন্তু নির্বাচন করে থাকে, নির্বাচন আর নিয়োগ করে থাকে। কাকে কাকে নিয়োগ করে থাকে বা কাদের নির্বাচন করে থাকে, যে দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জে যদি কোনো নতুন সদস্য দেশ যোগদান দিতে চায় সম্মিলিত জাতিপুঞ্জে, সম্মিলিত জাতিপুঞ্জে আমি বলেছিলাম যে সবার প্রথমে 50টি দেশ মিলে জাতিপুঞ্জের যাত্রা শুরু হয়। 50টি দেশ না, 51টি দেশ মনে রাখবে, ঠিক আছে? যদি পরীক্ষায় আসে যে সম্মিলিত জাতিপুঞ্জের মূল উৎপত্তির সময় মূল কতগুলি সদস্য দেশ ছিল, মনে রাখবে 51টি, ঠিক আছে? 50টি দেশ আর কি সেই সান ফ্রান্সিসকো সম্মেলনে যোগদান করে, আর যে পোল্যান্ড ছিল সেই পোল্যান্ড যোগদান করে না, কিন্তু তাকেও একটা সদস্য কান্ট্রি মানা হয় শুরু থেকে। তাহলে যদি আসে যে মূল যে দেশগুলি সম্মিলিত জাতিপুঞ্জের সেটা কতগুলি ছিল, 51টি মনে রাখবে। তাহলে তারপরে আস্তে আস্তে অনেক দেশ যুক্ত হয়, বর্তমানে 51 থেকে 193টি দেশ হয়েছে। তাহলে আস্তে আস্তে তো যোগদান করছে। তাহলে এই যখন যোগদান দিতে যায় তখন কিন্তু সাধারণ সভাই এই যোগদানটা করায়, ঠিক আছে? তাহলে সাধারণ সভা এই যে সম্মিলিত জাতিপুঞ্জে যদি কোনো দেশ যোগদান দিতে চায় তাকে কি করে, তাকে নিয়োগ করে বা আর কি নির্বাচন করে, ঠিক আছে? কার পরামর্শে? নিরাপত্তা পরিষদের পরামর্শে, ঠিক আছে? নিরাপত্তা পরিষদের পরামর্শে এই সাধারণ সভা কর্তৃক নতুন সদস্য আর কি নির্বাচিত হয়, আর কি নিয়োগ হয় এই সম্মিলিত জাতিপুঞ্জে। তাছাড়াও যে মহাসচিব আছে, বলেছিলাম যে সচিবালয় যে একটা বিভাগ সম্মিলিত জাতিপুঞ্জের 6টি বিভাগের মধ্যে একটা হচ্ছে সাধারণ সভা, একটা নিরাপত্তা পরিষদ, একটা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, একটা আন্তর্জাতিক আদালত, একটা অচি পরিষদ, একটা সচিবালয়। তাহলে এই সচিবালয়ের মধ্যে বলেছিলাম একজন কে থাকে, মহাসচিব থাকে, যিনি এই সম্মিলিত জাতিপুঞ্জের প্রশাসনিক প্রধান, যিনি বর্তমানে আছেন অ্যান্তোনিও গুতেরেস, ঠিক আছে? তাহলে এই যে মহাসচিব তাকেও যে নির্বাচন করা সেটাও কিন্তু করে থাকেন এই নিরাপত্তা পরিষদের প্রথমে পরামর্শে সাধারণ সভা কর্তৃক নিয়োগ হন, ঠিক আছে? তারপরে অচি পরিষদ, তারপরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এর মধ্যে যে সদস্যরা আছে, পরে আন্তর্জাতিক যে বিচারালয় আছে, আন্তর্জাতিক বিচারালয়ের মধ্যে 15 জন সদস্য তাকে লিখেছিলাম প্রথমে। তাহলে সেই যে 15 জন জাজ অর্থাৎ বিচারপতি থাকেন, ঠিক আছে, তাদেরকেও কিন্তু নির্বাচিত করার নিয়োগের ক্ষেত্রে এই সাধারণ সভার ভূমিকা থাকে উল্লেখযোগ্য। তাহলে এটা মনে রাখলে যে নির্বাচন ও নিয়োগ সংক্রান্ত কাজও করে থাকে এই সাধারণ সভা। তারপরে হচ্ছে সনদ সংশোধন। সনদ কি? আমি আগে বলেছিলাম যে সনদ কি, সম্মিলিত জাতিপুঞ্জের যে সংবিধান তার নাম হচ্ছে সনদ। মনে থাকবে, সম্মিলিত জাতিপুঞ্জের যে সংবিধান তার নাম হচ্ছে সনদ বা ইউএন চার্টার অর্থাৎ ইউনাইটেড নেশন চার্টার বলেছিলাম। তাহলে এই যে সনদ সংশোধন, সনদে কি থাকে, সংবিধানে কি থাকে, যে অনেক আইন কানুন, যে সম্মিলিত জাতিপুঞ্জটা কিভাবে পরিচালিত হবে। আমি আগে বলেছিলাম যে সংবিধান কি, সংবিধান হচ্ছে যেমন আমাদের দেশের সংবিধান আছে, সংবিধান কি একটা দেশকে পরিচালনা করার জন্য যে নীতিসমূহের নথি, আইন কানুনের নথি, সেটাই হচ্ছে সংবিধান। সেরকম সম্মিলিত জাতিপুঞ্জ এত বড় একটা সংস্থা যেখানের মধ্যে 193টি দেশ আছে আর যার 6টি বিভাগ আর 6টি বিভাগের অনেক কাজ, তাহলে এই কাজগুলিকে সম্পাদন করার জন্য কার কি কাজ তার একটা নীতি কিন্তু এই সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধান যার নাম সনদ তাতে লিখিত আকারে আছে। তাহলে এখানে যদি কোনো আইন কানুন চেঞ্জ করতে হয়, সংশোধন করতে হয়, তাহলে কিন্তু এই যে সাধারণ সভা তার কিন্তু ভূমিকা আছে। কিভাবে সংশোধন হয় মনে রাখবে যে নিরাপত্তা পরিষদের কিন্তু অনেক ক্ষমতা। নিরাপত্তা পরিষদের মধ্যে যে 5টি স্থায়ী সদস্য দেশ আছে যার কাছে ভিটো ক্ষমতা আছে, তারা কিন্তু খুব শক্তিশালী। তাহলে তাদের সম্মতি ছাড়া সনদ কিন্তু চেঞ্জই হবে না, সংশোধনই হবে না। মনে রাখবে নিরাপত্তা পরিষদ যে বিভাগটি আছে তার মধ্যে যে 5টি স্থায়ী সদস্য আছে আর প্লাস 10টি অস্থায়ী সদস্য আছে, 5টি স্থায়ী সদস্যের সম্মতি
100% প্রয়োজন। যদি একটা দেশও বলে দেয়, যদি চীন বা আমেরিকা বা ব্রিটেন বা ফ্রান্স একটি দেশে যদি বলে দেয় যে সনদের এই আইন কানুন চেঞ্জ করা যাবে না, তাহলে সেটা চেঞ্জই হবে না। সেটা সাধারণ সভার 193টি দেশের মধ্যে বেশিরভাগ দেশই বলো, কিন্তু এখানের মধ্যে যদি একটা দেশ না বলে দেয় তাহলে সেটা না, হবেই না। তাহলে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের প্রত্যেকের সম্মতি চাই, এবং প্লাস এই যে সাধারণ সভা তার 2/3 2/3 ভোটের দ্বারা কিন্তু এই সনদ সংশোধিত হয়। তাহলে মনে রাখবে যে সম্মিলিত জাতিপুঞ্জের যে সংবিধান তার নাম সনদ, সেটা সংশোধন করতে গেলে ভোট নিরাপত্তা পরিষদের 5 জনের সম্মতি চাই, 5 জনের মধ্যে 5 জনের সম্মতি চাই, প্লাস সাধারণ সভার 2/3 অর্থাৎ 2/3 ভোট কিন্তু প্রয়োজন সংশোধন করতে গেলে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল কার্যাবলী সাধারণ সভার বা জেনারেল অ্যাসেম্বলির। তাহলে এখান থেকে যে কোনো কোশ্চেন আসুক তোমরা পরীক্ষায় করতে পারবে। তাহলে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব যে এই সম্মিলিত জাতিপুঞ্জের যে আরেকটা দ্বিতীয় বিভাগ আছে নিরাপত্তা পরিষদ অর্থাৎ সিকিউরিটি কাউন্সিল, তাহলে আমরা নেক্সট ক্লাসে সিকিউরিটি কাউন্সিল অর্থাৎ নিরাপত্তা পরিষদ সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।